একটা আপুর কাছ থেকে গল্পটি নেওয়া। গল্পটি হচ্ছে বাস্তব ঘটনা অবলম্বনে। আপুটি তার নাম বলতে অনিচ্ছুক, তাই তার নাম দেওয়া হলো না। আমাদের নতুন বাসায় ওঠার পর থেকে একটা জিনিস বারবার চোখে পড়ছে। আমাদের বারান্দার মুখোমুখি পাশের বিল্ডিংয়ের একদম লাগোয়া বারান্দায় একজন মাঝবয়সী মহিলা, বয়স সর্বোচ্চ 40 হবে। তিনি প্রায়ই মন খারাপ করে বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকেন। দিনে বা রাতের বেশিরভাগ সময়টাতেই উনি বারান্দায় কাটান। আমি যতবারই বারান্দায় যাই কাপড় চোপড় নাড়তে ততবারই চোখে পড়ে। কখনো কখনো রাতে ঘুম ভাঙলে টয়লেটে যাওয়ার সময় বারান্দা থেকে চাপা কান্নার স্বর শুনতে পাই। আবিরকে বিষয়টা নিয়ে দু একবার বলেছি, সে তেমন কোনো গুরুত্ব দেয়নি। একদিন না পারতে আমি ওই মহিলার সাথে যেচে পড়ে কথা বললাম। আমি জানতে চাই ওনার কি এমন দুঃখ, কি এমন কষ্ট যে জীবনটা একটা বারান্দায় সীমাবদ্ধ হয়ে গেল। কথায় কথায় জানতে পারলাম উনি একজন ক্যান্সারের রোগী। ডাক্তার সময় বেঁধে দিয়েছে, বড়জোর 7-8 মাস বাঁচবে। এখন ওনাকে দেখাশোনার জন্য ওনার ছোট বোন এসে রয়েছে, সংসার সামলাচ্ছে। হাজবেন্ড ব্যাংকে চাকরি করেন আর একমাত্র ছেলে কলেজে পড়ে, হোস্টেলে থেকে পড়াশোনা করে। বাসায় ওনারা 3 জনই বলতে গেলে। কথাগুলো শোনার পর ভেতরটা কেমন শূন্য হয়ে গেল। মানুষের জীবনে কত রকম কষ্ট থাকে ভাবা যায়। আমি ওনাকে আপা বলেই ডাকা শুরু করলাম। এরপর থেকে আপার সাথে আমার প্রতিদিন টুকটাক কথা হতো। আমি যতটুকু পারতাম আপাকে সঙ্গ দিতাম। অল্প দিনের পরিচয়ে আপা কেমন আপন হয়ে গেল আমার। একদিন দুপুরবেলা আপার ডাকাডাকিতে আমার ঘুম ভেঙে গেল। দৌড়ে বারান্দায় গেলাম। আপাকে খুব উস্কো খুস্কো লাগছে। মলিন গলায় বলল, মীরা, তোমার বাসায় চিংড়ি মাছ আছে? আমার খুব চিংড়ি মাছ ভুনা খেতে মন চাচ্ছে, আমার জন্য নিয়ে আসবে? আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। এই প্রথম আপা মুখ ফুটে কিছু একটা খেতে চাইলো। কত সময় কত কিছু সেধেছি, নিতে চায় নাই। এখন যাও চাইলো, কিন্তু বাসায় তো চিংড়ি নেই। আমি বললাম, আপা চিংড়ি তো নেই, আমি ছোট আলু দিয়ে পাবদা মাছের ঝোল আর টমেটোর টক রান্না করেছি, খাবেন? আপা খুশিতে আপ্লুত হয়ে বলল, অবশ্যই খাবো, আমার খুব খিদা পেয়েছে। বাসায় তো কেউ নেই। আমার বোনকে টুকটাক কেনাকাটা করে দিতে আমার হাজবেন্ড শপিংয়ে নিয়ে গেছে। আর যা রান্না করা আছে তা মুখে দেওয়া যাচ্ছে না, রুচিতে কুলায় না এখন সব খাবার। তাই তোমাকে বলা, কিছু মনে করো না বোন। আমি তড়িঘড়ি করে টিফিন ক্যারিয়ারে করে খাবার নিয়ে প্রথমবারের মতো আপার বাসায় গেলাম। আপা আমাকে তার নিজের ঘরে নিয়ে বসালো। আপার রুমে ঢুকে আমি ধাক্কা মতো খেলাম। ছোট সিঙ্গেল একটা খাট, খুব এলোমেলো স্টোর রুমের মতো একটা রুম। এটার সাথে বারান্দাটা, পাশের রুমটা পরিপাটি গুছানো। কাপড় রুম বোঝাই যাচ্ছে, হিসেব অনুযায়ী ওটা আপার রুম হওয়ার কথা। আমার মনে হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তবু চুপ করে রইলাম। আপা খুব তৃপ্তি নিয়ে সবটুকু খাবার খেলো। খাওয়া শেষে আমার কাঁধে হাত রেখে বলল, কতদিন পর পেট ভরে খেলাম জানি না, আল্লাহ তোমাকে সুখী করুক। আপা তার ছেলের ছবি দেখালো, কত শত গল্প আওড়ালো। আমি মনোযোগ দিয়ে সব শুনলাম। হয়তো অনেক দিন পর মন খুলে কথা বলছে, তবে আমার মনের কনফিউশন আর ধরে রাখতে না পেরে বললাম, আপা পাশের রুমটায় কে কে থাকে? আপনি এখানে একা থাকেন? আপা মুহূর্তেই কেমন স্তব্ধ হয়ে গেল। অন্যদিকে দৃষ্টি রেখে বলল, বোন ডেকেছ, তোমার কাছে লুকাবো কি করে বলো? আসলে ওইটা আমার সতীনের সংসার, সে আমার বোন নয়, সংসারটা আমার ছিল। এই তো গত বছরও ওই রুমটাই আমি আর শফিক থাকতাম, আর এটা আমার ছেলে থাকতো। সাজানো গোছানো ছিমছাম সংসার। আমি কিছু বলার আগেই আপা আমার 2 হাত মুঠোতে নিয়ে বলল, মীরা, আমার জীবনে অনেক দুঃখ, তোমার কি একটু সময় হবে কথাগুলো শোনার? খুব হাসফাস লাগে জানো, কাউকে বলতে পারি না, আল্লাহ ছাড়া কাউকে পাই না বলার। কিন্তু আল্লাহ তো নিশ্চুপ থাকে, আমাকে সান্ত্বনা দেয় না, সান্ত্বনা কই পাবো বলো তো? বলেই আপা ঝরঝর করে কেঁদে ফেললো। আমি আপার নিষ্প্রাণ চোখের দিকে তাকিয়ে রইলাম। গলা দিয়ে আমার কোনো কথা বেরোচ্ছে না। আপা নিজেকে সামলে নিয়ে আবার বলতে শুরু করলো, জানো মীরা, আমার যখন প্রথম ক্যান্সার ধরা পড়ে তখন ডাক্তার বলেছিল ইন্ডিয়া গিয়ে চিকিৎসা করালে আমি সুস্থ হয়েও যেতে পারি।
অনেক টাকা লাগবে। সেদিন বাসায় আসার পর তুহিনের আব্বু যখন হাউমাউ করে কান্না করছিল, আমি তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলাম, কেঁদো না, আমি সুস্থ হয়ে যাব। গ্রামের বাড়ির উত্তরের জমিটা বেচে দাও, চিকিৎসার টাকা জোগাড় হয়ে যাবে। তখন সে মাথা নেড়ে হ্যাঁ সূচক সম্মতি জানালেও কিছুদিন পর যখন আবার বললাম, কি ব্যবস্থা করছো জানাও না তো কিছুই, তখনই তুহিনের আব্বু আমতা আমতা করে বলল, আমাদের তুহিনের ভবিষ্যতের কথা তো ভাবতে হবে। একটা মাত্র জমি বেচে দেওয়ার কি ঠিক হবে? আর তাছাড়া তুমি সুস্থ হবে এটার সিউরিটিও তো ডাক্তার দিচ্ছে না। যদি শিওর হতাম তবে না হয় বেচেই দিতাম। আমি খুব অবাক হয়ে তুহিনের আব্বুর মুখটা দেখলাম। হুট করে খেয়াল করলাম ওই চেহারায় কোনো মায়া নেই, ভালোবাসা নেই, কিচ্ছু নেই। আমি তাহলে এতদিন মরীচিকার পেছনে ছুটেছি। মানুষ কত নিষ্ঠুর হয়। 19 বছর সংসার করার পর তার মনে হলো আমার মৃত্যু মেনে নেওয়াটা খুব সহজ। সেদিন থেকে আমার মৃত্যুর ভয় শুরু হলো। কেননা আমি বুঝে গিয়েছিলাম আমার বেঁচে থাকার চেয়ে জমি থাকাটা অনেক গুরুত্বপূর্ণ। আমি নিশ্চিত মৃত্যুর জন্য প্রহর গুনতে শুরু করলাম। তখন আমার ছেলেটা আমার কাছেই থাকতো। এরপর ওর বাবা তড়িঘড়ি করে ওকে হোস্টেলে পাঠানোর ব্যবস্থা করলো। বলল আমার অসুস্থতা দেখে নাকি ছেলের পড়াশোনার ক্ষতি হবে। সেদিন না বুঝলেও পরে বুঝেছিলাম কেন ছেলেকে হোস্টেলে পাঠিয়েছিল। যখন দেখলাম আমি বেঁচে থাকতেই নতুন কাউকে আমার সংসার হস্তান্তর করা হয়েছে, বুঝলে মীরা, আমার স্বামী আমাকে বুঝ দিয়েছে আমাকে দেখাশোনা করার জন্য নাকি লোক লাগবে, তাই বিয়ে করে এনেছে যেন সমাজ আবার খারাপ কথা না বলতে পারে। কিন্তু আমার খোঁজ নিতে কেউ তো এ ঘরে উকিও দেয় না। আমি শরীরের যন্ত্রণায় যখন চিৎকার করি তারা বিরক্ত হয়ে দরজা বন্ধ করে দেয়। আমি রাতেও বারান্দায় বসে থাকি। এ ঘর থেকে পাশের ঘরের সুখের আওয়াজ শুনতে আমার ভীষণ কষ্ট হয়। আমার শারীরিক কষ্টের চেয়ে মানসিক কষ্ট খুব বেশি হয়। তাদের সুখের সংসার, প্রেম, ভালোবাসা এগুলো আমি সহ্য কেন করতে পারছি না বলো তো? জানো, একদিন রাতে আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী আবদার করলো নতুন বড় ফ্ল্যাট কিনে দিতে। আমার প্রাণপ্রিয় স্বামী তাকে আশ্বস্ত করে বলল, এখন ফ্ল্যাট কিনলে সবার চোখে সে খারাপ হয়ে যাবে যে চিকিৎসা কেন করালো না। সে সান্ত্বনার স্বরে বলল, আর তো কয়েকটা মাস, এরপর তোমার মনের মতো করে সব গুছিয়ে দিব, চিন্তা করো না। সেদিন সারা রাত আমি হাওয়া করে কেঁদেছি। কার জন্য সংসার সাজালাম, কাকে উজাড় করে ভালোবাসলাম, সে কিনা আমার মৃত্যুর প্রহর গুনছে। আমি কখনো কিচ্ছু চাইনি ওর কাছ থেকে ভালোবাসা ছাড়া, আর সেটাও পেলাম না। জানো মীরা, আত্মহত্যা মহাপাপ না হলে কবে নিজেকে শেষ করে ফেলতাম। কথাগুলো বলতে বলতে আপা জোরে জোরে শ্বাস নিতে শুরু করলো। আপার সাথে সাথে আমার চোখ থেকেও পানি ঝরছে। আবিরের মুখটা চোখের সামনে ভেসে উঠছে। আমি আপাকে শান্ত করার চেষ্টা করে বললাম, আপা, আল্লাহ আপনার ধৈর্যের ফল নিশ্চয়ই দিবেন। আপনি পরপারে সুখী হবেন। কেন জানি না বাসায় ফিরে আমি হাউমাউ করে কাঁদলাম। আমার আপার জন্য ভয়ানক কষ্ট হতে লাগলো। কত নির্মম কষ্ট আল্লাহ কারো কারো জন্য নির্ধারণ করে রেখেছে, ভাবতেই শিউরে উঠছি। একটা মানুষ মৃত্যুর আগে না পাচ্ছে চিকিৎসা, না পাচ্ছে স্বামীর ভালোবাসা, সন্তানটাও দূরে। রাতে আবিরের বুকে মাথা রেখে কাঁদতে কাঁদতে বললাম, পুরুষ মানুষ শুধু শারীরিক সুখ খোঁজে, তাই না আবির? মনের কোনো দাম নেই ওদের কাছে। আবির ভারী গলায় বলল, সবাইকে এক পাল্লায় মেপো না। তুমি যখন অসুস্থ হও আমি সারা রাত জেগে তোমার সেবা করতে করতে কখনো কখনো ক্লান্ত বোধ করি না। যখন তুমি সুস্থ হও তখন খুব শান্তি অনুভব হয় যে আমি সেবা করে তোমাকে সুস্থ করতে পেরেছি। সেবা করায়, যত্ন করারও যে সুখ আছে এটা খুব কম মানুষই উপলব্ধি করতে পারে। আমি ভাগ্যবান, এদের মাঝে আমিও আছি। আমি আবিরকে জড়িয়ে রেখে বললাম, আমাকে ছেড়ে যেও না প্লিজ। এর মাঝে আমার শাশুড়ি অসুস্থ হয়, আমাকে গ্রামে যেতে হলো। যাওয়ার সময় আপাকে কথা দিয়েছিলাম ফিরে এসে আপাকে চিংড়ি ভুনা খাওয়াবো। কিন্তু ফিরে এসে দেখি আপা তো নাই, শূন্য বারান্দায় হাহাকার। আমার ভিতরটা মোচড় দিয়ে উঠল। আপার তো 8 মাস বাঁচার কথা ছিল, এখনো 2 মাস বাকি।
আমি ছুটে গেলাম ও বাড়িতে। খোঁজ নিয়ে জানলাম আপা মারা গেছেন। তবে ক্যান্সারে নয়, হার্ট অ্যাটাক করে। আপাকে খালি বাসায় দুদিনের রান্না করে দিয়ে নাকি তারা স্বামী স্ত্রী শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। 3 দিন পরে এসে আপাকে মৃত দেখতে পান। পুরো একদিন আপার লাশ রুমে পড়ে থেকে পচন ধরেছিল। তাই পুলিশ কেস হয়। পোস্টমর্টমে জানা যায় আপা ভয় এবং মানসিক চাপ থেকে হার্ট স্ট্রোক করে মারা যান। আপা ভেবেছিল ক্যান্সারে মরবেন, কিন্তু আপা তো রোগে মরেনি। আপাকে খুন করা হয়েছে। কতটা অসহ্য যন্ত্রণা নিয়ে আপা দুনিয়া ছেড়েছে। পুরো অন্ধকার বাসায় আপা মৃত্যু যন্ত্রণায় ছটফট করেছে। পাশে বসে মাথায় হাত বুলানোর কেউ ছিল না, দোয়া পড়ারও কেউ ছিল না। শূন্য বাসায় আপা এক বুক অভিমান নিয়ে পৃথিবী ছেড়েছে। আমার ভেতরটা ভেঙে চুরে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। আপাকে দেওয়া কথা তো রাখতে পারলাম না। আপাকে আর চিংড়ি ভুনা খাওয়ানো হলো না। এই আফসোস নিয়ে আমাকে সারাটা জীবন কাটাতে হবে। আপার মৃত্যুর পর আমি কয়েক মাস মানসিক সমস্যায় ভুগেছি। মাঝরাতে উঠে আবিরকে জড়িয়ে ধরে চিৎকার করে বলতাম, আমাকে ছেড়ে যেও না, আমাকে একা রেখো না। আবিরের যত্নে আস্তে আস্তে ট্রমা কাটিয়ে উঠলেও এখনো মাঝে মাঝে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আপাকে জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকতে দেখি। আপার চুলগুলো এলোমেলো, চোখের নিচে কালশিটে দাগ। আপা উদাস হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। আমি চিৎকার করে আপাকে ডাকি, আপা আপনাকে ছাড়া আমি চিংড়ি খাবো না। কখনোই না। কিন্তু আপা তো আমার ডাক শুনতে পায় না।